আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। গাজা ইসরায়েল যুদ্ধ 497 বার যুদ্ধবিরতি লঙ্ঘন, 342 জনকে হত্যা। ইউক্রেন শান্তি আলোচনায় বড় অগ্রগতি, শীঘ্রই চূড়ান্ত হওয়ার আশা যুক্তরাষ্ট্রের। বেশ কয়েকজন কমান্ডারকে বরখাস্ত করলেন ইসরায়েলি সেনাপ্রধান, বিশ্বজুড়ে তোলপাড়। পাকিস্তানে পেশোয়ারে আধা সামরিক বাহিনী সদর দপ্তরে হামলা, নিহত ৬ জন। তেজস বিধ্বস্ত, ভারতের যুদ্ধবিমান রপ্তানির স্বপ্নে বড় ধাক্কা। ট্রাম্পের প্রচেষ্টার জন্য ইউক্রেন কৃতজ্ঞ, মন্তব্য জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। গাজা ইসরায়েল যুদ্ধ 497 বার যুদ্ধবিরতি লঙ্ঘন, 342 জনকে হত্যা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 497 বার লঙ্ঘন করেছে ইসরায়েল। 44 দিনের মধ্যে এই হামলায় প্রাণ হারিয়েছেন 342 জন। এর মধ্যে শিশু, নারী ও বৃদ্ধদের সংখ্যা সবচেয়ে বেশি। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে গাজার সরকারি দফতর। এক বিবৃতিতে তারা বলছে, যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক ও গুরুতর এই লঙ্ঘনকে আমরা সর্বোচ্চ নিন্দা জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়, এই লঙ্ঘনগুলো আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সঙ্গে সম্পর্কিত মানবিক প্রোটোকলের স্পষ্ট অবমাননা। এই লঙ্ঘনের মধ্যে গত শনিবারই 27টি ঘটনা ঘটেছে, যার কারণে 24 জন শহীদ ও 87 জন আহত হয়েছেন। গাজার সরকারি দফতর আরও বলছে, এই মানবিক ও নিরাপত্তা সংক্রান্ত পরিণতির জন্য ইসরায়েলি পুরোপুরি দায়ী। চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকলেও ইসরায়েল তা মানছে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শনিবার হামাসের এক যোদ্ধা হলুদ রেখার ভেতরে ইসরায়েলি সৈন্যদের আক্রমণ করার পর এই হামলা চালানো হয়েছে। তবে হামাস এই দাবি প্রত্যাখ্যান করেছে, পাশাপাশি ইসরায়েলকে ওই যোদ্ধার পরিচয় প্রকাশ করার আহ্বান জানিয়েছে। এই অবস্থায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোর চুক্তি বাস্তবায়নে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর শীর্ষ সদস্য ইজ্জাত আল রিশেক বলেন, ইসরায়েলকে তার দাবি প্রমাণ করতে ও গাজা চুক্তি বাস্তবায়নে চাপ দিতে হবে। তিনি বিবৃতিতে বলেন, চুক্তি এড়িয়ে আবার বিধ্বংসী যুদ্ধ শুরু করতে ইসরায়েল অজুহাত তৈরি করছে। তারা পরিকল্পিতভাবে প্রতিদিন চুক্তি লঙ্ঘন করছে। হামাস যুদ্ধবিরতি বাতিল করেছে এমন খবরকেও সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন রিশেক। আন্তর্জাতিক মধ্যস্থতায় গত 10 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে বিভিন্ন কারণ দেখিয়ে ইসরায়েলের সেনারা বারবার হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন শান্তি আলোচনায় বড় অগ্রগতি, শীঘ্রই চূড়ান্ত হওয়ার আশা যুক্তরাষ্ট্রের। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন খসড়া পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা। জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ত্রিপাক্ষিক বৈঠক। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে মার্কিন খসড়া পরিকল্পনা ঘিরে এই বৈঠক। জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই আলোচনাকে বড় ধরনের অগ্রগতি বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুদ্ধে শেষ করতে শিগগিরই একটি শান্তি পরিকল্পনা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ও ন্যাটোর ভূমিকা কী হবে সে বিষয়ে এখনও অনেক কাজ বাকি আছে। তবে তার দল প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত 28 দফার অমীমাংসিত অনেক বিষয়ের ব্যবধান কমিয়ে আনতে পেরেছে। বৈঠক ঘিরে ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান জানান, আলোচনা অগ্রগতির দিকে গেছে এবং তারা এমন একটি শান্তি কাঠামোর দিকে এগোচ্ছে যা দীর্ঘস্থায়ী হবে। কিয়েভ জানায়, যুদ্ধবিরতির পথে প্রগতি স্বাগত জানালেও যদি কোনো প্রস্তাব সার্বভৌমত্ব, ভূখণ্ড হস্তান্তর, সেনাবাহিনী দুর্বল বা ন্যাটোতে যোগদানে বাধা থাকে, তাহলে এই ধরনের শর্ত গ্রহণযোগ্য নয়। প্রতিনিধি দল আরও জানায়, শান্তির নামে ইউক্রেনকে দুর্বল করার যে কোনো উদ্যোগ দীর্ঘমেয়াদে অঞ্চলে আরও অস্থিরতা তৈরি করবে। যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানালেও তারা জোর দিয়ে বলে, ন্যূনতম জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ না থাকলে কোনো সমঝোতাই টেকসই হবে না। জেলেনস্কি শীঘ্রই ডাইরেক্ট বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফর করতে পারেন বলেও জানান প্রতিনিধিরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া করা পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে চাপ দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, যুক্তরাষ্ট্রের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি ইউক্রেন।
তার কিছুক্ষণ পরই জেলেন্সকি সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ধন্যবাদ জানান। ইউক্রেন থেকে মুক্তি পাওয়া বেলারুশে আটক ৩১ নাগরিকের প্রত্যাবর্তনেও ট্রাম্প প্রশাসনের কার্যকর ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানায় কিয়েভ। এদিকে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে পরিকল্পনার মধ্যেও থেমে নেই রাশিয়ার আক্রমণ। রুশ ড্রোন হামলায় খার্কিভের ৬টি এলাকায় একই সঙ্গে ১৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মুহূর্তেই আগুন ধরে যায় আবাসিক ভবনে। আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধান জানান, ধাপে ধাপে ড্রোনের আঘাতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। রাতভর তৎপরতা চালায় উদ্ধারকর্মীরা। এরই মধ্যে শিশুসহ আহত হয়েছেন, জারি করা হয়েছে সতর্কতা। বেশ কয়েকজন কমান্ডারকে বরখাস্ত করলেন ইসরায়েলি সেনাপ্রধান, বিশ্বজুড়ে তোলপাড়। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে হামাসের আকর্ষক আক্রমণের ভূমিকার জন্য ইসরায়েলের সামরিক প্রধান বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। স্থানীয় সময় রবিবার তাদের বরখাস্ত করা হয়। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বেশ কয়েকজন কর্মকর্তাকে বলা হয় তাদের রিজার্ভ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে এবং তারা আর সেনাবাহিনীতে কাজ করতে পারবেন না। অন্যদের আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছিল। যাদের রিজার্ভ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে তাদের মধ্যে রয়েছেন গোয়েন্দা অধিদপ্তর, অপারেশন অধিদপ্তর এবং দক্ষিণ কমান্ডের প্রাক্তন প্রধানেরা। জেনারেলরা পূর্বে সক্রিয় পরিষেবা থেকে পদত্যাগ করেছিলেন, কিন্তু রিজার্ভ দায়িত্বে ছিলেন। ইসরায়েলি সামরিক প্রধান ইয়াল জামির বলেছেন, অক্টোবর ৭ ইসরায়েল রাষ্ট্রের বেসামরিক নাগরিকদের রক্ষা করতে সেনাবাহিনী ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, এটি একটি গুরুতর ঘটনা। ওই ঘটনা থেকে নেওয়া শিক্ষা নিতে হবে এবং এগুলো তাৎপর্যপূর্ণ। অবশ্যই ভবিষ্যতের জন্য আমাদের নির্দেশক হিসেবে কাজ করবে এই শিক্ষা, যার দিকে আমি ইসরায়েলি সামরিক বাহিনী নেতৃত্ব দিতে চাই। ইসরায়েলি কর্মকর্তারা ওই আক্রমণে ব্যর্থ হওয়ার জবাবদিহিতার জন্য ক্রমবর্ধমান জনসাধারণের চাপের মুখোমুখি হচ্ছেন। ঠিক তখনই সর্বশেষ শাস্তিমূলক পদক্ষেপটি এসেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার এখনও ৭ অক্টোবরের হামলার জাতীয় তদন্ত শুরু করেননি। রাষ্ট্রীয় তদন্ত কমিশনের দাবিতে শনিবার রাতে তেল আবিবে বিরোধী নেতাদের সঙ্গে হাজার হাজার বিক্ষোভকারী যোগ দিয়েছিলেন। ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী ৭ অক্টোবরে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়েছিল। এই হামলার পরে গাজায় ইসরায়েলের স্থল বিমান অভিযান শুরু হয়। হামলায় গাজা ধ্বংস হয়ে গেছে এবং ৬৯,০০০-এর বেশি লোককে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রথম পর্যায়ের অংশ হিসেবে গত মাসে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। পাকিস্তানে পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ৬ জন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধা সামরিক বাহিনী সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হয়ে গেছে, যাদের মধ্যে ৩ জন সন্ত্রাসী এবং ৩ জন আধা সামরিক বাহিনীর সদস্য। দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি FCA সদর দপ্তরে সোমবারে হামলার ঘটনা ঘটে। শনিও পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড মিয়ান সায়েদ আহমেদ ডনকে বলেন, FC সদর দপ্তর হামলার মুখে পড়েছে। আমরা প্রতিব্যবস্থা নিচ্ছি এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, হামলার সময় এলাকায় ২টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাস হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তান প্রদেশে। ২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান TTP পুনরায় নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের উপর হামলার হুমকি দেওয়ার পর এ ধরনের হামলা আরও বেড়ে যায়। তেজস বিধ্বস্ত, ভারতের যুদ্ধবিমান রপ্তানির স্বপ্নে বড় ধাক্কা। দুবাই এয়ার শোতে ভারতের তৈরি যুদ্ধবিমান তেজসের বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রতিরক্ষা রপ্তানির সম্ভাবনায় বড় ধাক্কা লেগেছে। ৪০ দশকের উন্নয়ন পর্ব পেরিয়ে দেশীয় প্রযুক্তির প্রতীক হিসেবে বিমানটিকে বিদেশের বাজারে তুলে ধরতে চেয়েছিল ভারত। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, শুক্রবারের দুর্ঘটনায় পাইলট উইং কমান্ডার নমুংসি সিয়াল প্রাণ হারান। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমেরিকার মিচেল ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজের নির্বাহী পরিচালক ডগলাসে বার্কি বলেন, এই ধরনের প্রদর্শনীতে দুর্ঘটনার চিত্র অত্যন্ত বেদনাদায়ক। যেখানে দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতা দেখায়, সেখানে একটি ক্র্যাশ ঠিক উল্টো বার্তা দেয়।
তবে তিনি মনে করেন নেতিবাচক প্রচার সত্ত্বেও তেজস ভবিষ্যতে গতি ফিরে পেতে পারে। বিশ্বের তৃতীয় বৃহৎ এয়ার শো আয়োজন করে দুবাই, যেখানে বিভিন্ন দেশের তৈরি যুদ্ধবিমান অংশ নেয়। এমন একটি বড় মঞ্চে দুর্ঘটনা আজকাল বিরল। এর আগে 1989 এবং 1999 সালে প্যারিস এয়ার শোতে রাশিয়ান সু-30 এবং মিগ-29 বিধ্বস্ত হলেও পরে দেশগুলো ওই মডেলের বিমান বিক্রি করেছিল। বার্কির মতে যুদ্ধবিমান কেনাবেচা মূলত রাজনৈতিক বাস্তবতার উপর নির্ভরশীল। তেজস প্রকল্প শুরু হয়েছিল 80-র দশকে রাশিয়ার মিগ-21-এর পরিবর্তে প্রতিস্থাপনের লক্ষ্য নিয়ে। এটির উন্নয়ন এবং উৎপাদনের দায়িত্বে রয়েছে ভারতীয় সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। দেশের জন্য 180টি তেজস MK-1-এর অর্ডার থাকলেও জিই এয়ারোস্পেসের ইঞ্জিন সরবরাহ সংকটের কারণে এখনও তা ডেলিভারি শুরু হয়নি। ট্রাম্পের প্রচেষ্টার জন্য ইউক্রেন কৃতজ্ঞ, মন্তব্য জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে সহায়তা করার লক্ষ্যে সব প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইউক্রেন কৃতজ্ঞ। তিনি বলেন, ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, প্রত্যেক আমেরিকান হৃদয়ের প্রতি এবং বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্র জ্যাভলিন ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সব ধরনের অস্ত্র ইউক্রেনীয়দের জীবন বাঁচিয়েছে। খবর রয়টার্সের। জেলেনস্কি ইউরোপ, G7 ও G20 দেশের গোষ্ঠীগুলোকে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং এই সমর্থন বজায় রাখার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই জন্য আমরা শান্তির দিকে প্রত্যেকটি পদক্ষেপে এত আবজান সাথে কাজ করছি, যা সবকিছু ঠিকভাবে কাজ করে, যেন আমরা সত্যিকারে এই যুদ্ধে সমাপ্তি ঘটাতে পারি এবং যুদ্ধ আর কখনো না ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ইউক্রেনকে অকৃতজ্ঞ বলে উল্লেখ করার পর জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন। রবিবার 23 নভেম্বর ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়ার অগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহায়তা সত্ত্বেও ইউক্রেন ওয়াশিংটনের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখাচ্ছে না। ঠিক এমন সময় ট্রাম্প এই অভিযোগ জানিয়েছেন যখন রাশিয়ার সাথে যুদ্ধ থামানোর একটি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ প্রতিনিধিরা জেনেভায় বৈঠকে বসেছেন। রবিবার 23 নভেম্বর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার প্রতি শূন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিনি একই সময় যুদ্ধকে একটি মানবিক বিপর্যয় বলে ক্ষোভ প্রকাশ করেন এবং তার পূর্ববর্তী জো বাইডেনকে তীব্রভাবে আক্রমণ করেন। তবে তিনি কোথাও রাশিয়া বা পুতিনের বিরুদ্ধে সরাসরি কোনো নিন্দা জানাননি। এর আগে এবছরের ফেব্রুয়ারিতেও ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলে কটাক্ষ করেছিলেন। ফক্স নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, বাইডেন প্রশাসনের অধীনে ইউক্রেন $35,000 কোটি সহায়তা পেলেও জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেননি।